খড়গপুরের এক নিউজ পেপারেই উঠে এলো রায়ের খোঁজ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে ভালো রাখার জন্য সার্থক বলতে থাকে যে না বাবা, যে করেই হোক না কেন আমাকে কোনো না কোনো একটা পথ তো অবশ্যই অবলম্বন করতে হবে, যাতে কিনা আমি স্রোতকে ভালো রাখতে পারি। আর স্রোতকে ভালো রাখার একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হলো যে কোনো মূল্যে রায় দিদিভাইকে আমাকে খুঁজে বার করতেই হবে। কারণ সে যে মৃত না, সেটা তো একবারে সম্পূর্ণরূপে আমরা নিশ্চিত হয়ে গিয়েছি। কারণ যতই রায় দিদিভাই ডিএনএ টেস্ট মিলে যাক না কেন, সেই ব্লাড স্যাম্পলের সাথে কোনোভাবেই রায় দিদিভাই যে মরেনি সেটা আমাদের কাছে একদমই স্পষ্ট। কারণ রায় দিদিভাইয়ের ডেড বডি কোথাও না কোথাও অবশ্যই উদ্ধার হতো কোথাও থেকে, কিন্তু সেটা যখনও হয়নি তার মানে এটা স্পষ্ট যে রায় দিদিভাই বেঁচে আছে। আর রায় দিদিভাই বেঁচে থাকলে এই শহরের বাইরে তো কোথাও অবশ্যই আছে, তাই না? এই কলকাতা শহর ছেড়ে তো চলে যায়নি, তাই না? তাহলে কোনো না কোনোভাবে রায় দিদিভাইয়ের খোঁজ তো অবশ্যই কোথাও না কোথাও থেকে মিলবে। আর আমি অনেক জায়গায় খোঁজ লাগিয়ে রেখেছি, কোনো না কোনোভাবে অবশ্যই একটা খোঁজ তো অবশ্যই আসবে। অন্যদিকে এটা বলতে না বলতে হঠাৎ করেই সার্থকের কাছে একটা ফোন আসে এবং সার্থককে এক লোক বলতে থাকে যে এক্ষুনি একটা খবরের কাগজে অবিকল আপনি যে ছবিটা দিয়ে আমাদেরকে তার সম্পর্কে খোঁজ করার কথা বলেছিলেন, সেই মানুষটারই ছবি আমরা দেখতে পেয়েছি এবং তাকে নিখোঁজ বলে এখানে দাবি করা হয়েছে। তাহলে আপনি যদি তার বিষয়ে কোনো রকম কোনো কথা জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্লিজ খড়গপুর চলে আসেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা, আমি বলেছিলাম না যে ঠাকুর আমাদেরকে এত সহজে নিরাশ করবে না, কোনো না কোনোভাবে ঠাকুর একটা না একটা পথ অবশ্যই আমাদেরকে দেখাবে। অন্যদিকে সার্থক ছুটে গিয়ে স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমাকে এবার আমার পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে এবং তোমাকে আমার সঙ্গ দিতে হবে যদি তোমার রায় দিদিভাইকে তুমি খুঁজে পেতে চাও। তাই যে করে হোক না কেন যত শীঘ্রই সম্ভব তুমি প্লিজ তৈরি হয়ে নাও, আমাদেরকে এক্ষুনি খড়গপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, হঠাৎ করে আমরা খড়গপুর কেন যাবো বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে তোমাকে বলছি না, এত কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, গাড়িতে যাওয়ার সময় আমি সব কথা তোমাকে খুলে বলছি। অন্যদিকে গাড়িতে ওঠা মাত্রই সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, খড়গপুরের একটা নিউজ পেপারের মধ্যে রায় দিদিভাইয়ের খোঁজ মিলেছে, সেখানে রায় দিদিভাইকে নিখোঁজ বলে দাবি করা হচ্ছে। আর রায় দিদিভাই যেখানে আছে তার অ্যাড্রেস অবধি দেওয়া হয়েছে, তাই সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যে করেই হোক না কেন রায় দিদিভাই সম্পর্কে আমাদের একটা খোঁজ নিতে হবে। আর সেখানে যদি খুব সম্ভবত রায় দিদিভাই থেকে থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে আমরা রায় দিদিভাই সামনাসামনি হতে পারবো। সেখানেই না হয় তোমরা দু বোন নিজেদের মধ্যকার সকল কথাবার্তা সেরে নিয়ে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি তোমার জন্য এত কিছু করছি, তাই তার বিনিময়ে তুমি কিন্তু প্লিজ কিছুটা হলেও নিজেকে একটু স্থির রাখার চেষ্টা করো। তুমি এরকম করে কান্নায় ভেঙে পড়ো না। এখন তো আমরা রায় দিদিভাইকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়েছি, তাই না? তাহলে এখন কেন তুমি চোখের জল ফেলছো? তোমার চোখের জলগুলো আমাকে বারবার করে দুর্বল করে দেয়, তুমি সেটা বুঝতে পারছো না? অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, আমি আপনার হাত ছুঁয়ে কথা দিলাম যে আপনি আমার জীবনে যে পরিমাণে দেবদূত হয়ে এসেছেন, তারপরে আমি নিজেকে কোনো মতেই আমার চোখের জল ফেলে আপনাকে দুর্বল করবো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, এই লড়াইটা আমাদের দুজনের। কারণ রায় দিদিভাই শুধুমাত্র তোমার দিদিভাই নয়, সে আমারও দিদিভাই। তাই তাকে খোঁজার দায়িত্ব আমাদের দুজনের। তাই যে করেই হোক না কেন সকলের কাছ থেকে গোটা বিষয়টা গোপন করে যেতে হবে আমাদেরকে। কারণ একবার যদি পরিবারে কেউ জানতে পেরেছে, তারাও অনেক বেশি আশা নিয়ে বসে যাবে। কারণ এখনও পর্যন্ত কোনো রকম কোনো নিশ্চয়তা নিজের রায় দিদিভাই আদৌ সেই মানুষটা কিনা যার খবর কিনা নিউজ পেপারে দেওয়া হয়েছে। তাই আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওদের কাউকে কোনো কিছু জানাবে না। তো বন্ধুদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।